যেটা হচ্ছে আমাদের দেখ সেমিস্টার 1 এর যেটা ফার্স্ট ইউনিট, মানে ভূগোলের জিওগ্রাফি সাবজেক্টের যে প্রথম ইউনিট, সেটা হচ্ছে শাস্ত্র রূপে ভূগোল। এই শাস্ত্র রূপে ভূগোল যেটা আমরা বলছি, সেটা আসলে কি? শাস্ত্র রূপে ভূগোলে অনেকজন লোক এখানে আসে। তো ভূগোল সম্পর্কে যে প্রথম ধারণা দেয় তার নাম হচ্ছে এরাটোস্থেনিস। এর আগের দিনে আমরা শুনছিলাম এই এরাটোস্থেনিস হচ্ছে আমাদের, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে ভূগোলের জনক। অর্থাৎ ভূগোল শব্দটা যে প্রথম ব্যবহার করে তার নাম হচ্ছে এরাটোস্থেনিস, এবং ভূগোলের জনক যাকে বলা হয় সে হচ্ছে এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস প্রথমে কিন্তু জিওগ্রাফি যে শব্দটা সেটা কিন্তু ব্যবহার করে। এই জিওগ্রাফি শব্দটা কে উদ্ভাবন করেছিল? এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস একটা বই লিখেছিল, সেই বইটার নাম ছিল জিওগ্রাফি। আর এই জিওগ্রাফি শব্দটা এসছে গ্রিক শব্দ, অর্থাৎ যেটার নাম হচ্ছে জিওগ্রাফিয়া। এখানে দেখ শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শব্দটা হচ্ছে জিওগ্রাফিয়া। এই জিওগ্রাফিয়া শব্দটাই হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ এটা একটা গ্রিক শব্দ। অর্থাৎ গ্রিক শব্দ মানে হচ্ছে গ্রিস দেশ থেকে এটা শব্দটার উদ্ভাবন ঘটেছিল। তো এরাটোস্থেনিস প্রথমেই মানুষের যে আবাসস্থল সেটার উপরে কিন্তু এর গুরুত্ব প্রকাশ করে। প্রথমত মানুষের আবাসস্থল হিসাবে সে পৃথিবীর বর্ণনা করে, এবং পৃথিবীর যেখানে বসবাস করছে মানুষ সেটাকেই বলছে ভূগোল। অর্থাৎ পৃথিবীর আদি বাসস্থান বা আবাসস্থলটাকে এখানে ভূগোল হিসাবে বলা হচ্ছে। সেটা একটা ইংরেজি শব্দ আছে, সেই ইংরেজি শব্দটাতে কি বলছে দেখি আমরা। না, ইংরেজি শব্দটাতে বলছে জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ সারফেস অ্যাজ এ হোম অফ ম্যান। মানে কি? এই আবাসস্থলটাই হচ্ছে মানুষের বসবাসের সব থেকে বড় জায়গা। তো ভূগোলের বিকাশ কিভাবে হলো? না, ভূগোলের বিকাশ আজ থেকে 5000 খ্রিস্ট পূর্বাব্দে হয়েছিল। মানে আজ যেখানে দাঁড়িয়ে আছি এই সময় থেকে 5000 খ্রিস্ট পূর্বাব্দে এই ভূগোলের বিকাশ ঘটেছিল, এবং ভূগোলের যে অস্তিত্ব সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক ভূগোলের বিকাশ ঘটেছিল। এই বিকাশের ক্ষেত্রে অনেক দেশ থেকে অনেক মানুষ আসে, যেমন গ্রিক, রোমান, চৈনিক, এই যে ভারতীয়, আরব, জার্মানি, ফরাসি, ব্রিটিশ। গ্রিস দেশ থেকে এরকম এরাটোস্থেনিসের মতন লোক আসে, রোমান দেশ থেকে আসে, চৈনিক দেশ থেকে আসে। ভারতীয় দেশের কয়েকজন নাম আমরা দেখতে পাই, যেমন আর্যভট্ট, নাম শুনে থাকবি, বরাহমিহির, এরা কিন্তু ভূগোলের সাথে সংযুক্ত হয়েছিল। তো ভূগোলের যখন বিকাশ ঘটে তখন কিন্তু এই সময় কয়েকটা লিপির উদ্ভব ঘটেছিল। আমরা ইতিহাসে পড়েছি কি কি লিপি? ইউনিফর্ম লিপি। আর একটা লিপি এখানে লেখা রয়েছে দেখ, কিলকাকার লিপি। এগুলো কি? না, তখনকার দিনে কি কি সেই সমাজ ব্যবস্থাটা ছিল এবং সমাজ ব্যবস্থার নানা রকম ঘটনা এই লিপির মধ্যে লিপিবদ্ধ আছে। আমাদেরই একটা সামনাসামনি একটা লিপি আছে, যেটা শুশুনিয়ার পাহাড়ের উত্তর পাশটাতে বা উত্তর প্রান্তে একটা লিপি আছে, যেটা দেখার জন্য মানুষের ঢল খুব লাগে। যেটা পাহাড়ের প্রায় 100 মিটার উঁচুতে, 100 মিটার ঠিক বলবো না, মোটামুটি 50 মিটার উঁচুতে এই লিপিটা কিন্তু করেছিল। মানে সেই সময় যে সমস্ত রাজারা ছিল সেগুলো লিপিবদ্ধ করেছিল। এগুলো কিন্তু ইন্ডিয়ান যে আর্কিটেক্ট আছে তারা কিন্তু এটাকে আরো ভালোভাবে ঠিক করেছে। কিন্তু এখন সেটা ভারত সরকার কি করছে, সংগ্রহশালায় বা ওটাকে একটা খুব সুন্দর ব্যারিকেড করে দিয়েছে, যাতে কেউ ওই লিপিটা কেউ ক্ষতি না করতে পারে। তখনকার সময় কি কি ছিল সেই সম্পর্কে সে ধারণা সেখান থেকে পাওয়া যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগোলের বিকাশ এবং গ্রিক পূর্ববর্তী সময় মানে গ্রিকদের আগে তারা এই সম্পর্কে, ভূগোল সম্পর্কে ধারণা দিয়েছিল। ওই সময় প্রথম মানে যে বর্ণমালা, সেই বর্ণমালায় উদ্ভব হয়েছিল কিলকাকার নামে পরিচিত, যেটা হিব্রু, অ্যারামিক, গ্রিক, আরবীয় বর্ণমালার উদ্ভব হয়। মানে এই বর্ণগুলো, মানে তখনকার দিনের লিপিগুলো যেমন মিশরীয় লিপি, মানে লিপিটা ওই মিশরীয় সভ্যতা থেকে এর উদ্ভব ঘটেছিল বলে তখন তাকে বলতো মিশরীয় লিপি। কিন্তু কিলকাকার লিপিটা ভূগোলের যে আদি সময় শুরু হয়েছিল সেই সময় কিন্তু এটা শুরু হয়। এর সাথে সাথে আরো কিছু জিনিস দেখতে পাই, যেমন হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ মান, যেটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ ধারণা কিন্তু পাওয়া যায়। অক্ষাংশ দ্রাঘিমাংশ কোনগুলো? যেমন আমরা যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদের ধর একটা যে স্যাফিয়ার যদি আমরা করি, এখানে যদি আমরা একটা স্যাফিয়ার করি, তো স্যাফিয়ারে এই যে জায়গাটা রয়েছে এইটাকে কি বলা হয়? এটাকে সাধারণত আমাদের
এখানে এটাকে বলা হয়, এই যে যেটা রয়েছে সেটাকে বলা হয় অক্ষাংশ, এটা বলছে অক্ষাংশ। আর এই যে যেটা লম্বা লম্বি আসছে, যেটাকে আমরা একটা পেন দিয়ে শুরু করে দেখালে বুঝতে পারবি, যেটাকে বলছে দ্রাঘিমাংশ। এই অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কেও এখানে ধারণা দেওয়া হয় ভূগোলের মধ্যে। ঠিক আছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ডিগ্রি, ডিগ্রির সাথে ছোট ছোট যে ভাগগুলো হয় সেটাকে বলা হয় ঘন্টা, মিনিট, সেকেন্ড। দেখবি প্রত্যেকটা মানচিত্রে এই দ্রাঘিমাংশের সাথে সাথে সেখানে ঘন্টা মিনিট সম্পর্কেও সাথে সাথে কিন্তু ধারণা দেওয়া হয়। কেন ধারণা দেওয়া হয় না, ওই জায়গার যে লোকেশন, সেই লোকেশনটার জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশ যেমন গুরুত্বপূর্ণ, সেই রকম ঘন্টা মিনিট সেকেন্ডেরও কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। তার সাথে সাথে ডিগ্রি, আমরা জানি যে 1 ডিগ্রি সমান 4 মিনিট। ঠিক আছে, এইরকম করে হিসাব করে কিন্তু দেখানো হয়। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে যে ভূগোলের বিকাশে প্রাচীন গ্রিকদের অবদান কে কে ছিল, মানে সেই সময় আরো কারা কারা ভূগোলের সাথে যুক্ত হয়েছিল। যেমন আমাদের দর্শনের প্রবর্তক এবং বিজ্ঞানের যে জনক ছিল তার নাম হচ্ছে আমাদের দেখ থেলাস। থেলাস কিন্তু সেই সময় বিজ্ঞানের জনক ছিল, প্রকৃত দর্শন এবং প্রবর্তক বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত হয় থেলাস, এবং ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থান নির্ণয়ের প্রচেষ্টা করেছিল। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকা, এই যে আমরা জিপিএস দেখবি, গুগলে সার্চ করি যে এর লোকেশনটা কোথায়, এই লোকেশন সম্পর্কে যে প্রথম ধারণা দিয়েছিল তার নাম ছিল থেলাস। তাহলে এই দার্শনিক যে সে অবস্থান নির্ণয় সম্পর্কে ধারণা দেয় যার নাম হচ্ছে থেলাস। থেলাস কিন্তু সেই সময় প্রথম ধারণা দেয়। আর তার সাথে সাথে আসে অ্যানাক্সিমিন্ডার। আজকের দিনে সৌরজগতের কতগুলো গ্রহ আমরা পড়ছি, এখন 8টা গ্রহ, আগে পড়ছিলাম 9টা গ্রহ। এই সম্পর্কে যে প্রথম ধারণা দিয়েছিল তার নাম হচ্ছে অ্যানাক্সিমিন্ডার। এই যে অ্যানাক্সিমিন্ডার, এই অ্যানাক্সিমিন্ডার মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ঋতুভেদ, আজকের দিনে বর্তমানে যেমন ঋতুগুলো চেঞ্জ হচ্ছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই ঋতু পরিবর্তন বা ঋতুভেদ সম্পর্কে অ্যানাক্সিমিন্ডার কিন্তু কথা বলে। অ্যানাক্সিমিন্ডার বিষুবকাল, যে বিষুব রেখা কথা বলেছি, বা অয়নকাল, এই সমস্ত সম্পর্কে মানচিত্র প্রথম অবস্থা, মানে মানচিত্র সম্পর্কে প্রথম যে ধারণা দিয়েছিল সর্বপ্রথম, তার নাম হচ্ছে অ্যানাক্সিমিন্ডার। আমরা একটা লিখে নিই কথা, যে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন, লিখি, লেখ, স্কেল অনুযায়ী, স্কেল অনুযায়ী, স্কেল অনুযায়ী, স্কেল অনুযায়ী সর্বপ্রথম, স্কেল অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন। স্কেল অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন, লিখি, উত্তর লিখবি অ্যানাক্সিমিন্ডার। অয়জফলা আকার, দন্ত ন আকার, কয়ের ফলা রস্বই, ময়েজ ফলা আকার, দন্ত ন আকার র, অ্যানাক্সিমিন্ডার। অ্যানাক্সিমিন্ডার আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যানাক্সিমিন্ডার আছে, এই অ্যানাক্সিমিন্ডার কিন্তু সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছে। স্কেল অনুযায়ী যে মানচিত্র অঙ্কন, মানে কত মাপে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার, ধর তোর বাড়ি থেকে, এখান থেকে তোর বাড়ির দূরত্ব জায়গা 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটারকে মানচিত্রে আমরা কত করে ধরবো, সেইটার স্কেলটা কিন্তু অ্যানাক্সিমিন্ডার তৈরি করেছে। দেখবে অনেক মানচিত্র আছে, সেই মানচিত্রগুলোর নিচে দেখবে একটা ছোট মতন স্কেল দেওয়া থাকে, থাকে না, সেই স্কেলটা সম্পর্কে যে ধারণা দিয়েছিল তার নাম হচ্ছে অ্যানাক্সিমিন্ডার। স্কেল সম্পর্কে যে প্রথম মানচিত্রটাকে উপস্থাপন করে গোটা পৃথিবী, ভারতবর্ষ বা অন্যান্য দেশ সম্পর্কে যে মানচিত্র উপস্থাপন করেছিল সে কিন্তু অ্যানাক্সিমিন্ডার। এছাড়া প্লেটো সর্বপ্রথম গোলাকার পৃথিবীর ধারণা দেন, যে পৃথিবীটা গোল, সেই প্লেটো কিন্তু প্রথম ধারণা দেয়। তাহলে আমরা এটাও লিখে নিই যে পৃথিবী গোল সম্পর্কে কে প্রথম ধারণা দিয়েছিল, পৃথিবী যে গোল সেই সম্পর্কে কে প্রথম ধারণা দেন, পৃথিবী যে গোল
পৃথিবী যে গোল সেই সম্পর্কে পৃথিবী যে গোল সেই সম্পর্কে কে প্রথম ধারণা দেন? লেখ, প্লেটো। প্লেটো। এরকম অনেক জনাই সাথে সাথে আছে গোলাকার পৃথিবীর যেমন ধারণা দিয়েছে অ্যারিস্টটল, অক্ষাংশ বসতির মধ্যে সম্পর্ক স্থাপন, এই সম্পর্কে কিন্তু সে ধারণা দিয়েছে। তাছাড়া হচ্ছে আমাদের পাইথিয়াস। পাইথিয়াসও আমাদের একটা ধারণা দেয়, যেটা হচ্ছে জোয়ার ভাটা। সর্বপ্রথম যে জোয়ার ভাটা হয়েছিল, সেই জোয়ার ভাটাটা কি সেই সম্পর্কে ধারণা দিয়েছিল পাইথিয়াস। মানে পৃথিবীতে যে চাঁদের আকর্ষণের ক্রিয়ার দরুন, এদিকে পৃথিবীতে যে চাঁদের আকর্ষণের ক্রিয়ার দরুন বা সূর্যের আকর্ষণের ক্রিয়ার দরুন পৃথিবীতে যে জোয়ার এবং ভাটা হয়, সেই সম্পর্কে পাইথিয়াস প্রথম ধারণা দেয়। এই যে পাইথিয়াস নামটা দেখতে পাচ্ছি, এই চাঁদ ও সূর্যের প্রভাবে যে জোয়ার ভাটাটা হয়েছিল, সেই জোয়ার ভাটা সম্পর্কে ধারণা দিয়েছিল এই পাইথিয়াস। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করে, মানে পৃথিবীর যে পরিধি, মানে পৃথিবীর যে গোল, সেই গোলাকার বৃত্তটা সম্পর্কে কিন্তু এই যে গোল পৃথিবী, সেই পরিধিটার চারপাশের এই যে দূরত্বটা, এই সম্পর্কে কিন্তু এই আমাদের ধারণা দিয়েছিল। তার নাম হচ্ছে এরাটোস্থেনিস, মানে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল। আর আরেকজন আছে হিপারকাস। হিপারকাস হিপারকাস হচ্ছে নিরক্ষরেখার মহাবৃত্তকে চিহ্নিত করে, মানে আমাদের যে দ্রাঘিমা রেখা কতগুলো বা অক্ষরেখা কতগুলো, সেই সম্পর্কে কিন্তু এর ধারণা দিয়েছিল। আমাদের মূলত 180 করে উত্তর প্রান্ত, এই পশ্চিম প্রান্ত আর পূর্ব প্রান্তের মধ্যে 360টা দ্রাঘিমা রেখা টানা আছে। আর অক্ষরেখা হচ্ছে উপর দিকে 90টা আর নিচের দিকে 90টা। উপর দিকে 90 ডিগ্রি, নিচের দিকে 90 ডিগ্রি বৃত্তাকারে যে টানা থাকে সেটাকে বলা হয় অক্ষরেখা। তাহলে এই সম্পর্কেও একজন ধারণা দিয়েছে, সেটা হচ্ছে কি হিপারকাস। তো ভূগোলের বিবর্তন কি না, এখানে অনেক দেশের মানুষ আছে, যেমন রোমান দার্শনিকরা আছে, মানে রোম দেশে যাদের বাড়ি তাদেরকে রোমান দার্শনিক বলা হয়, বা রোম দেশে যারা বসবাস করে এবং তারা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা যখন উপস্থাপন করেছিল ভূগোলে, তখন তাদেরকে বলা হতো রোমান দার্শনিক। এখানে একজনের নাম খুব ভালো আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে স্ট্রাবো। স্ট্রাবো 17টা খণ্ডে বিভক্ত করে জিওগ্রাফিকে, অর্থাৎ যেটাকে জিওগ্রাফিকা তে বিভিন্ন পাহাড় পর্বত আগ্নেয়গিরি মাটি সম্পর্কে কিন্তু ধারণা দিয়েছিল। কে দিয়েছিল? স্ট্রাবো। এ কিন্তু এই যে গ্রন্থটা জিওগ্রাফিকা, এই জিওগ্রাফিকা গ্রন্থটাকে 17টা ভাগ করে। 17টা ভাগের মধ্যে কিছুকে পাহাড় পর্বত, কিছুকে আগ্নেয়গিরি, কিছুকে মাটি, কয়েকটা সাগর যেগুলোকে আমরা মহাসাগর বলছি, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, এই যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে নিয়ে বলে। আরেকজনের নাম খুব আছে, যার নাম হচ্ছে এর একটা স্ট্রাবোর একটা গ্রন্থ ছিল যেটার নাম ছিল হিস্টোরিক্যাল মেমোয়ার। যে এই যে বইটা রয়েছে, যে 43টা খণ্ডে স্ট্রাবো তো প্রথম খণ্ড যখন করেছিল তখন 17টা খণ্ডে জিওগ্রাফিকে ভাগ করেছিল। আবার পরে এই স্ট্রাবোই সেটাকে আবার 43টা খণ্ডে বিভক্ত করে জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি বইটা, জিওগ্রাফিকাকে প্রায় 43টা খণ্ডে আবার বিভক্ত করেছিল। এবং 43টা খণ্ডের মধ্যে কি কি জিনিস দেখেছিল না, হিস্টোরিক্যাল মেমোয়ার, যেটাকে ওই যে ঐতিহাসিক ভূগোল যেটা বলা হয়, মানে ভূগোলের সৃষ্টি বা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যে ইতিহাস লেখা হয়েছিল, পৃথিবীর আদি থেকে আজ থেকে 460 কোটি বছর পূর্বে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, এই সম্পর্কে নানান কথা কিন্তু সন্ধান ওর বইটাতে পাওয়া যায়, অর্থাৎ হিস্টোরিক্যাল মেমোয়ার। আর টলেমি এরকম নক্ষত্রের বর্ণনা পাওয়া যায়, যে কতগুলো নক্ষত্র। আমরা তো সাধারণত সৌরজগৎ বা সৌরজগৎ সম্পর্কে সূর্যের একটি নক্ষত্রের কথা আমরা বলি, এখানে টলেমি বলছে এরকম 1022টা নক্ষত্র আছে। যেমন আমরা সূর্যের সব থেকে নিকটতম নক্ষত্রটার নাম জানি প্রক্সিমা সেন্টাউরি। এইরকম নক্ষত্রের সে সন্ধান করেছিল। আমরা রোমান দার্শনিক ছাড়া চৈনিক দার্শনিকের কথা পাওয়া যায়, যেমন আমরা শুনেছি চৈনিক দার্শনিক ওয়াং হো, ঠিক আছে, ওয়াং হো, ঠিক আছে, চ্যাং হয়, ফিউসিউ, এইরকম অনেক দার্শনিক, চৈনিক দার্শনিকও এর সাথে যুক্ত হয়। এরা বহু বছর পূর্বে কিন্তু এসেছিল। একটা
যন্ত্র আমরা দেখি, যেমন হচ্ছে যে যন্ত্রটার দ্বারা আমরা ভূমিকম্প মাপক যন্ত্র হিসাবে পরিচিত হয়, যেটাকে বলা হয় সিসমোমিটার। সিসমোমিটারটা কি না, ভূমিকম্প লিক যন্ত্র। আগেকার দিনে এটার দ্বারা ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্প কোথা থেকে সৃষ্টি হয়েছে, ভূমিকম্প কত ডেপথে তৈরি হচ্ছে বা কত গভীর থেকে শুরু হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু ধারণা দিত এই সিসমোমিটার যন্ত্রের সাহায্যে। এটাকে এখন নামটা এখন আলাদা হয়ে গেছে, এখন হয়ে গেছে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র। এগুলোকে কিন্তু করা হয়। ভূমধ্যসাগরের সভ্যতাকে চিহ্নিত করে, যে ভূমধ্যসাগর যে আছে সেই ভূমধ্যসাগর সম্পর্কেও কিন্তু ধারণা দেয়, অর্থাৎ এই চৈনিক যে দার্শনিকরা রয়েছে, অর্থাৎ চীন দেশের যারা ভূগোলবেত্তা বা ভূগোল দার্শনিক, তারা কিন্তু এই সম্পর্কে ধারণা দেয়। আমাদের যেমন আমরা কথা বলছিলাম ভারতীয় দার্শনিক, তো ভারতীয় দার্শনিকের মধ্যে অনেক রকম লোকই আছে, যেমন আর্যভট্ট। আর্যভট্ট পৃথিবীর ব্যাস সম্পর্কে ধারণা দেয়, যে পৃথিবীর ব্যাসটা কত। ঠিক আছে, পৃথিবীর ব্যাস মানে কোনটাকে বোঝায়? পৃথিবীর ব্যাস মানে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর কোন জায়গাটাকে বলছে। যদি আমরা দেখি যে পৃথিবীর ব্যাস মানে হচ্ছে পৃথিবীর স্থল বরাবর যে জায়গাটাকে টানছি, এই জায়গাটা পৃথিবীর ব্যাস সম্পর্কে ধারণা দেয়। এবং পৃথিবীর ব্যাসটা কত বলেছে? 13,440 কিমি। এবং পঞ্চ সিদ্ধান্ত গ্রন্থে এই একটা বই লিখেছিল আর্যভট্ট, যার নাম ছিল পঞ্চ সিদ্ধান্তিকা বা পঞ্চ সিদ্ধান্ত গ্রন্থে পৃথিবীর ব্যাসকে 13,038 কিমি হিসাবে উল্লেখ করে। এই সময় ঋক বৈদিক যুগে যে ঋতুগুলোর কথা বলছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই যে যতগুলো ঋতু আছে সেই ঋতু সম্পর্কে ওখানে 5টি ঋতুর পাশাপাশি আমাদের শীত ঋতুরও উল্লেখ পাওয়া যায়। মানে শুধু 5টা ঋতুই নাই, তার সাথে আরেকটা ঋতুকে যোগ করেছে, অর্থাৎ ছোটা ঋতু। আমাদের যেমন পশ্চিমবঙ্গে ছোটা ঋতু, ঠিক একই রকম ছোটা ঋতুর কোথায় ঋক বৈদিক যুগের থেকেই কিন্তু এতে সন্ধান পাওয়া যায়। তো অন্ধকার যুগ কোনটাকে বলছে? অন্ধকার যুগ এরপরে আসে ভারতীয় দার্শনিকদের পরে একটা যুগ আছে, যেটার নাম হচ্ছে অন্ধকার যুগ। এটা কিন্তু 200 থেকে 700 এডি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি 200 এডি থেকে 700 এডি। মতান্তরে এটাও বলা যায় যে অনেক লোকে বলছে এটাকে সাধারণত 200 থেকে 700 এডি বা 500 থেকে 1100 এডি পর্যন্ত দেখতে পাওয়া যায়, যখন রোমান সাম্রাজ্যের অবক্ষয় শুরু হয়। মানে রোম সাম্রাজ্যে যখন অবক্ষয়, মানে রোম সাম্রাজ্যটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বা পতন হচ্ছে, তখন কিন্তু এর সম্পর্কে ধারণা পাওয়া যায় ভূগোলে। তাছাড়া আরেকটু আছে। তো আরেকটা জায়গায় কি বলছে দেখি আমরা নেক্সট কি বলছে না, এখানে দেখ আমরা ভূগোলের একটা ধারণা পাই, যেখানে বলছে যে পৃথিবীর, দেখ অন্য বিষয়ে ভূগোল চর্চার বাধাপ্রাপ্ত কয়েকটা স্থানে, যেমন আরবিস্ট্রারাম, যেটাকে টি আকারের দেখতে পাওয়া যাচ্ছে। দেখ এখানে যে ছবিটা বলেছে সেটা একদম পুরোপুরি ভাবে টি আকারের দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ছবিটা, এটা কিন্তু পুরোপুরি টি আকারের। আমরা একটু বড় করলে বুঝতে পারবো যে কি বলছে জিনিসটা। দেখ এখানে সব থেকে বড় মহাদেশটার নাম হচ্ছে এশিয়া, আর যেটা তার পাশেই রয়েছে সেটার নাম হচ্ছে ইউরোপ, আর এদিকে রয়েছে আফ্রিকা। এই যে প্রান্তগুলো সেগুলো কিন্তু উল্টা পাল্টা। দেখ আমরা সাধারণত এখন যদি পড়ি, আগেকার দিনে এটা টি ইন ও কেন বলেছে না, তার শেপটাকে, পুরো মহাদেশটাকে টি আকারে আর পুরো মহাদেশগুলো একটা বৃত্তাকারে দেখানো হয়েছে বলে এটাকে টি ইন ও বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা এটা একটু শুনে নিই না কি বলছে না, উন্নত মধ্যযুগীয় পর্যায়ে আরো ভৌগোলিক অবদানদের কিছু দেখতে পাওয়া যায়। 1000 থেকে 1300 খ্রিস্টাব্দে এখানে অনেক লোকদের, আমাদের ঐতিহাসিকদের কথা আমরা পাই, যেমন হচ্ছে আল মাসুদি। আল মাসুদি, এখানে কিন্তু এর নাম ইতিহাসের পাতায় আমরা এদের নাম শুনেছি, অল মাসুদি। তারপরে ইবন বতুতা, আব্দুল্লাহ ইবন বতুতা, অল বিরুনি, এরও নাম শুনেছি আমরা ইতিহাসে। এর একটা বই আছে, রচিত বই, যেটার নাম হচ্ছে কানুন অল মাসুদি। অল বিরুনি মানে অল বিরুনি একটা কথা বলেছিল, যেটা হচ্ছে ভোরবেলা বা সন্ধ্যাবেলায় সৃষ্ট আলোকের যে আভা, সৃষ্টির প্রথম ব্যাখ্যা দিয়েছিল। আমরা যেমন দেখবি সকালবেলায় যে আলোটা উঠে সেটার নাম দিই উষা, আর মানে সকালবেলা বা ভোরবেলায় যেটা উঠে, আর সন্ধ্যাবেলায় যেটা নামে যখন দেখবি গরুরা ঘরে ফিরে, সেটার নাম দেয় গোধূলি। তাহলে উষা এবং গোধূলি সম্পর্কে এখানে, অর্থাৎ ভোরবেলা সন্ধ্যাবেলা সৃষ্ট আলোকের সৃষ্টির প্রথম ব্যাখ্যা অল বিরুনি দিয়েছিল। ঠিক আছে, বাস তারপরের দিন আমরা পরেরটা, আজকে এতটাই, পরের দিন আমরা আলোচনা করব।